নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত এবং আজকের শীর্ষক আরজি করের ধর্ষক খুনি কাদের ভাষায় কথা বলছে। শোলের সেই দৃশ্যটার কথা মনে আছে? ধর্মেন্দ্র শিব ঠাকুরের মূর্তির পেছনে আর হেমা মালিনী সামনে, ভগবানের গলায় ধর্মেন্দ্র কথা বলছে। খুব মজার সিন ছিল ওটা। আজ হলে অবশ্য ওই দৃশ্য করাই যেত না, আমাদের ভগবানকে অপমান করা হয়েছে বলে মাঠে নেমে পড়তো বজরং দল কিংবা বিজেপির রাম ভক্তরা এবং আগুন লেগে যেত স্ক্রিনে। শোলে আজকের দিনে রিলিজ করা, শোলে কেন, সেই সময় বহু বহু ছবিতে এরকম বহু মজার জিনিস আছে, সেগুলো আজকে হলে কোনোভাবেই সেই ছবিগুলো আজকে রিলিজ করা, কিন্তু সেটা আমাদের আজকের বিষয় নয়। আমাদের আজকের বিষয় হলো ওই একজনের গলায় অন্যজনের সুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেকেই বলতেন শয়তান নাকি হিটলারের গলায় ভর করেছে, হিটলারের গলায় যে কথা বলছে সে নাকি আসলে শয়তান। সেরকম এতদিন চুপ করে নির্বিকার চিত্তে বসে থাকা ধর্ষণ খুনের আপাতত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় কথা বলছে, প্রচুর কথা বলছে। আবার বলে রাখি, ছেলেটার যাবতীয় আইডেন্টিটি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদিতে সঞ্জয় রায় আছে, রাই নয়। ছেলেটা বিহারি হলেও বাংলাতে বহুদিন আছে, ঝরঝরে বাংলা বলতেও পারে। সে হঠাৎ বলতে শুরু করেছে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। আসলে বিনীত গোয়েল মানে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। কি কাণ্ড ভাবুন, একজন সিভিক ভলেন্টিয়ারকে ফাঁসানোর চেষ্টা করছেন কলকাতার পুলিশ কমিশনার। কাজেই তা খবরও হচ্ছে। সঞ্জয় এখন সেলিব্রিটি, তাকে লোকজন নামে চেনে, মুখেও চেনে। নিম্ন আদালতে বিচার শুরু হয়েছে, তাকে প্রতিদিন পুলিশ পাহারায় আদালতে আনা হচ্ছে, আনতে হবে। আর প্রতিদিনই তিনি ওই ঢোকা নামার মুখে সারিবদ্ধ মিডিয়া ক্যামেরার সামনে চিৎকার করে হাত নেড়ে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি নির্দোষ। এবং আমাদের বঙ্গ আমোদ গেড়ে মিডিয়া আবার ওই হাত নাড়ার মধ্যে ফ্লাইং কিস ছুড়ে দেবার ভঙ্গিমা খুঁজে পেয়েছিল। বেশ খানিকক্ষণ ধরে ওই ফুটেজটা আমি দেখেছি, আমার মনে হয়েছিল যে ও নিজের মুখের দিকে আঙুল দেখিয়ে বলতে চাইছিল যে ওকে কথা বলতে দেওয়া হচ্ছে না, কিন্তু গল্পের রসকস আনা চাই, তাই বঙ্গ মিডিয়া তখন পেয়েছিল 150 গ্রাম বীর্য, এখন পেয়েছে ফ্লাইং কিস, তারা দেখতে পেয়েছে। তো যাই হোক, ধর্ষণ খুনে অভিযুক্ত আসামি বলেছেন যে তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। তিনি বলেছেন পুলিশ কমিশনার তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তিনি আরও জানিয়েছেন যে তার ডিপার্টমেন্ট নাকি তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আচ্ছা, এই পৃথিবীতে এই প্রথম কি একজন অভিযুক্ত নিজেকে নির্দোষ বলে দাবি করেছে? এই প্রথম একজন অভিযুক্ত তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে? খুব কম ক্ষেত্রেই অপরাধী তার দোষ স্বীকার করে, খুব কম ক্ষেত্রেই অপরাধী এসে বলে যে হ্যাঁ আমি দোষ করেছি, আমাকে শাস্তি দিন, ফাঁসি দিন। বিরাট আবেগ জড়িয়ে থাকলেই এমনটা করা সম্ভব। স্বাধীনতা সংগ্রামীদের অনেকের ক্ষেত্রে এটা আমরা দেখেছি। আর কোনো কোনো ক্ষেত্রে ঘটনা ঘটার পরে সম্বিত ফিরে পাওয়া মানুষজনও পুলিশের কাছে এরকমটা বলে থাকে, যদিও তাদের এক বিরাট অংশই পরে তার স্বীকারোক্তি আবার ফিরিয়ে নেয়। তো আরজি কর ধর্ষণ হত্যা মামলার প্রধান এবং এখনো পর্যন্ত একমাত্র প্রত্যক্ষ অভিযুক্ত সঞ্জয় রায়ও প্রথমে সেটাই বলেছিলেন, আমি দোষ করেছি, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। এখন তার গলায় অন্য সুর, আমি নির্দোষ। এখন উনি নির্দোষটা নির্দোষ নয়, সেটার জন্য তো বিচার ব্যবস্থা আছে, এবং সেই জন্যেই তো এখনো পর্যন্ত তাকে অভিযুক্ত বলা হচ্ছে, তাকে খুনি আর ধর্ষক বলা হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত তার দোষ আদালতে প্রমাণিত হচ্ছে, সমস্ত প্রমাণে সে হাজির হচ্ছে, রায় বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে দোষী বলতে পারি না, টেকনিক্যালি তো পারি না। কিন্তু এই যে নির্দোষ বলা নিজেকে, এটাকে আমরা প্রথম শুনছি। ধরা পড়ার সঙ্গে সঙ্গে যে পুলিশকে জানিয়েছিল সেই দোষী, ভাবলেশহীন মুখে জানিয়েছিল আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন, সেই একই লোক 90 দিনের মাথায় চিৎকার করে বলছে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল নাকি তাকে ফাঁসিয়েছে। এ নিয়ে আলোচনার দুটো দিক আছে। সেই প্রথম দিন থেকে কি কি ঘটলো যার ফলে একজন প্রধান অভিযুক্ত, যার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ হাজির, সে এত জোর দিয়ে বলতে পারছে যে তাকে ফাঁসানো হয়েছে, সে নাম করে বলতে পারছে যে কলকাতা মহানগরের নগরপাল বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছেন।
কে তাকে এমন হিম্মত, এত সাহস জোগালো, বা কোত্থেকে সে এমন সাহস পেল? আর 2 নম্বর কথা হলো, সে যা বলছে তার বলতে কি সত্যি কিছুই এসে যাবে? কি বললো না বললো তাতে কি সত্যি কিছু এসে যাবে? সে নির্দোষ বলল বা অন্য কোনো নাম নিল, তাতেই কি অপরাধের দায় এড়াতে পারবে? অন্য আরেকজনকে ফাঁসিতে ঝোলানো হবে? আইনের ফাঁক গলে বেরিয়ে আসতে পারবে? প্রথম প্রশ্নের উত্তর হলো, এই দীর্ঘদিন ধরে চলতে থাকা আন্দোলন চলাকালীন বিভিন্ন ন্যারেটিভ তাকে এই সাহস জুগিয়েছে। সঞ্জয় রায় কেবল আন্দোলন চলাকালীন আন্দোলনের নামি দামি মুখের কথাগুলো নিজের মুখে বলছেন মাত্র। যেমন ধরুন, আমাকে বিনীত গোয়েল ফাঁসিয়েছে। সঞ্জয় রায় বলার বহু আগে জুনিয়র ডাক্তারদের সংগঠন, তাদের নেতারা এই কথাগুলো একবার নয় বারবার বলেছেন, হাতে করে শিরদাঁড়া নিয়ে গিয়ে বিনীত গোয়েলের চেম্বারে পৌঁছে দিয়েছেন। এই কথা আন্দোলনে নামা সেলিব্রিটিরা বলেছেন, রাজনৈতিক নেতারা বলেছেন। তালিকা বানালে খুব কম করে 150 জন সেলিব্রিটি, নায়ক, গায়ক, এমএলএ, এমপি, যুবনেতা, ছাত্রনেতাদের নাম তো পাওয়া যাবে বিকাশ ভট্টাচার্য, সব্যসাচী চ্যাটার্জি বা তরুণজ্যোতি তিওয়ারির মতন আইনজীবীদের নাম, যারা বারবার বলেছেন যে সঞ্জয় রায়কে ফাঁসানো হচ্ছে। এটাও বলা হয়েছে যে খুন তো কনফারেন্স রুমে হয়নি, খুন হয়েছে বাইরে, কোথাও ডেড বডি ওখানে গিয়ে রেখে আসা হয়েছে, অন্য কোথাও খুন হয়েছে, এখানে রেখে আসা হয়েছে। বলা হয়েছে এটা গণধর্ষণের মামলা, এটা একজনের ধর্ষণের ব্যাপারই নয়। অর্থাৎ এই ধর্ষণের একমাত্র অভিযুক্ত বা অন্যতম অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায় বলতে পারছে যে আমাকে ফাঁসানো হয়েছে। আরো অনেকে ছিল, তাদেরকে ধরুন। 150 গ্রাম বীর্য পাওয়া গেছে, একজন ডাক্তারবাবু বলেছিলেন, একজন ডাক্তারবাবু তিনি, তা তো কারোর একলার হতে পারে না, তিনি বলেছিলেন। খেয়াল করে দেখুন, অভিযুক্ত সঞ্জয় রায় ঠিক সেই কথাগুলো বলছেন। ওনার হয়ে যারা মামলা লড়বেন তারাও ওই একই যুক্তিগুলো তুলে ধরার চেষ্টা করবেন। ওনারাও কাঠগড়ায় তুলে আনার চেষ্টা করবেন তাদেরকে, যারা এই কথাগুলো, এই তত্ত্বটাকে এনেছেন। তারা বলবেন, ওই আইনজীবীরা জাজেদের, যে এমএলএরা বলেছে, এমপিরা বলেছে, বড় বড় সেলিব্রিটি, নায়ক, নায়িকা, তাদেরকে ডাকুন, তারা কোন বেসিসে বলেছে, কিসের বেসিসে বলেছে এই কথাগুলো, তাদের কাছ থেকে জিজ্ঞেস করা যাক, তারা আমাদের সাক্ষী। এবং তাহলে আরো 150 জন সাক্ষীর সংখ্যা বাড়বে। কি দাঁড়াবে তখন? আমাদের রাজ্যপাল, যিনি নিজেই মলেস্টেশনের অভিযোগে অভিযুক্ত, তিনিও বলেছেন। এবার আসুন 2 নম্বর প্রশ্নের উত্তরে, যে আমি নির্দোষ, পুলিশ কমিশনার আমাকে ফাঁসাচ্ছে। আচ্ছা, এটা বললেই কি অভিযোগ থেকে মুক্তি পাওয়া যাবে? না, যাবে না, একেবারেই যাবে না। কারণ বিচার কারোর কথা, কারোর বাণী, কারোর দাবি মেনে হবে না। বিচার রাস্তায় হবে না, বিচার গলিতে হবে না, বিচার মিছিলে হবে না, বিচার আদালতে হবে। বিচার তথ্য প্রমাণ ধরেই হবে। তথ্য প্রমাণ যদি ওই সঞ্জয় রায়ের বিরুদ্ধে থাকে, তাহলে তিনি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নাম নিলেও শাস্তি এড়াতে পারবেন না। আর এটা একটা হাই প্রোফাইল কেস, প্রতিটা তথ্য পাবলিক ডোমেইনে আজ না হয় কাল এসেই যাবে। কেউ কেউ বলছে, আপনি এই কাগজগুলো কোথা থেকে পেলেন? একজন সাংবাদিক হিসেবে আমি এই কাগজগুলো পাচ্ছি, অন্য অনেকে অনেক সময় অন্য তথ্য পান, আমি এই তথ্যগুলো পাচ্ছি, আমি জানানোর চেষ্টা করছি। প্রশ্ন হোক, আলোচনা হোক, আমি কি বলছি সেটা নিয়ে, সেই পয়েন্ট নিয়ে। আমি কোথা থেকে পেলাম, কিভাবে পেলাম, একজন সাংবাদিক, কাউকে আমরা তথ্য দিতে যাব কেন? সাংবাদিকের তো সেই অধিকার আছে। যাকে ধর্ষক, খুনি, পুলিশ কর্তা, ডাক্তার, মোক্তার, এমনকি মৃতার আত্মীয় স্বজন, প্রত্যেক কথা তথ্য প্রমাণের ভিত্তিতে যাচাই হবে। কাজেই ওই সঞ্জয় রায় আদালতে আসা যাওয়ার পথে চিৎকার করে গলা ফাটিয়ে দিলেও তার কোনো প্রভাব বিচারের ওপরে পড়বে না। কোনো প্রমাণের ভিত্তিতে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। মানে সঞ্জয় রায়কে তো প্রথমে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। কোন প্রমাণের ভিত্তিতে করেছিল? কোন প্রমাণের ভিত্তিতে সিবিআই এই ঘটনাতে ওই অভিযুক্তকে, এই ধর্ষণ আর খুনের একমাত্র প্রত্যক্ষ অভিযুক্ত হিসেবে আপাতত চার্জশিট দিয়েছে? সঞ্জয় রায়ের সিসিটিভি ফুটেজ যা দেখাচ্ছে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর 3 তলাতে, 8 তলাতে এবং 9ই আগস্টেই, সেই 8 এবং 9ই আগস্টে পাওয়া গেছে। এমার্জেন্সি বিল্ডিং এর 3 তলায় হচ্ছে গিয়ে সেই ফ্লোর, সেই সেমিনার রুম,
সেখানে 8 এবং 9 আগস্ট তাকে দেখা গেছে ওই ওই সিসিটিভিতে। 2 নম্বর কি, মোবাইল ফোনের টাওয়ার জানাচ্ছে সঞ্জয় রায় ওই দিন রাতে মানে ওই 8 এবং 9 আরজিকর হাসপাতাল চত্বরেই ছিল। 3, ধর্ষিতা মৃতার দেহে যে অন্য ডিএনএর অস্তিত্ব ছিল একমাত্র তা সঞ্জয় রায়ের। 4, ধর্ষিতা মৃতার রক্ত মাখানো সঞ্জয় রায়ের জিন্সের প্যান্ট বা জুতো যা কলকাতা পুলিশ 12ই আগস্ট ওই ব্যারাক থেকে উদ্ধার করে যেখানে সে থাকতো। 5, শর্ট হেয়ার বা পিউবিক হেয়ার যা ঘটনাস্থলে পাওয়া গেছে তা ওই সঞ্জয় রায়ের। 6, ব্লুটুথ ইয়ারফোন যা নাকি সঞ্জয় রায়ের মোবাইলের সঙ্গে অটোমেটিক্যালি পেয়ার হচ্ছিল তা পড়েছিল ওই ঘটনাস্থলে। ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে সঞ্জয় রায় যখন কনফারেন্স রুমে ঢুকছে সিসিটিভিতে দেখা যাচ্ছে তার কাঁধে ওই ব্লুটুথ ছিল, বার হবার সময় ওটা আর দেখা যায়নি। 7 নম্বর, সঞ্জয় রায়ের গ্রেপ্তারির পরেই যে মেডিকেল এক্সামিনেশন হয় তাতে তার গায়ে বেশ কিছু আঁচড়ের দাগ পাওয়া যায় যা পুলিশের মতে, ডাক্তার পুলিশদের মতে 24 ঘন্টা মানে ফরেন্সিক যে টেস্ট হয়েছে তাতে 24 থেকে 48 ঘন্টা আগে অর্থাৎ ওই ঘটনার সময়। 8, যে ক্ষতগুলো অভিযুক্তের গায়ে পাওয়া গেছে তার চার্জশিট অনুযায়ী খুব ধারালো কিছুর আঘাত নয়, মনে করা যেতে পারে যে এই আঘাত মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য করেছিল এবং আঘাতের সময় ওই একই। 9, মেডিকেল টেস্ট বলছে সঞ্জয় রায় যৌনতা সম্পর্কিত কাজে সক্ষম অর্থাৎ যৌন কর্মে সক্ষম। 10, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি অব কলকাতা মৃতার অন্তর্বাস যে ছেঁড়া অবস্থায় পেয়েছে তা ধর্ষণের সময় শারীরিক বলপ্রয়োগের জন্য হয়ে থাকতে পারে জানানো হয়েছে। 11, ওই সিএফএসএলই জানাচ্ছে মৃতার ছেঁড়া কুর্তিও একই রকম বলপ্রয়োগের ইঙ্গিত দিচ্ছে। এই প্রমাণ এসেছে। এই 11টা প্রমাণের ভিত্তিতে সিবিআই তার চার্জশিট 16.28 পরিচ্ছদে লিখছে, দ্যাট ডিউরিং ইনভেস্টিগেশন কন্ডাক্টেড সো ফার involvement of accused Sanjay Rai has been clearly established in the commission of offences punishable under section 64, 66, 103(1) of Bharatiya Nyaya Sanghita 2023. বিচারে কি হবে, কোন প্রমাণ কিভাবে বিচারক দেখবেন, আইনজীবীরা কি বলবেন, এসব কথা তো পরে দেখা যাবে, এখন তো চলছে সেসব, সেটা তো একটা বিচার প্রক্রিয়া। কিন্তু গত 90-100 দিন ধরে এমনকি এখনো ক্রমাগত এক গ্র্যান্ড কনস্পিরেসি তত্ত্বকে খাড়া করে সঞ্জয় রায়ের মুখে ভাষা জোগাচ্ছেন যারা, তারা বাইরে প্রতিবাদী হওয়ার চেষ্টা করছেন, করুন। এই সরকার বা মমতা ব্যানার্জির সমূলে উৎপাটন চান, আবার হারানো গলতে বসতে চাইছেন, চাইতেই পারেন, গণতান্ত্রিক অধিকার। আমাদের দেশ তো চীন কিংবা রাশিয়া নয়। কিন্তু দিনের শেষে ঘরে ফিরে সন্তানের দিকে তাকিয়ে ভাবুন আপনি আদতে কার মুখের ভাষা জোগাচ্ছেন, কে আপনার শব্দ যুক্তি নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এবং আর এক মজার ব্যাপার হলো কলকাতা পুলিশ হঠাৎ আগ বাড়িয়ে হোক বা নির্দেশ মেনেই হোক সঞ্জয় যখন কথা বলছেন সেই সময়ে মুখে শব্দ করছেন, গাড়ি পিটিয়ে শব্দ করে সঞ্জয়ের কথা চাপা দেবার এক হাস্যকর চেষ্টা করছেন। কেন করছেন, কোন প্রয়োজনে? একজন ঘৃণ্য অপরাধে অভিযুক্ত আসামি আদালতে আসা যাবার সময় কি বলল তা এত বড় প্রভাব ফেলবে যা বা ফেলতে পারে যে তাকে চেপে দিতে হবে চিৎকার করে। এই নৌটঙ্কির দরকার কি আছে? এটা কি এতটাই গুরুত্বপূর্ণ ব্যাপার? এতে করে কি আদতে তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে না? সে একদিন বলতো, 2 দিন বলতো, 3 দিন বলতো, তারপরে কে রোজ রোজ ওই এক ঘৃণ্য আসামির আমি নির্দোষ কথা শোনার জন্য বসে থাকতো? আর সবচেয়ে বড় ব্যাপার, সে বাইরে কি বললো তাতে কি এসে যায়, কারণ ভেতরে বিচার হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো তার এই বলাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু এই সার্কাস দেখানোর কি দরকার? এক লম্পট, নোংরা, জঘন্য, বিকৃত মানসিকতার মানুষ যে ধর্ষণ খুনের মামলায় অভিযুক্ত, তাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে না। তবে তার এই প্রচেষ্টার পাশে যে সংবাদ মাধ্যম সেই সার্কাসটিকে দেখিয়ে টিআরপি বাড়ানোর চেষ্টা করছে, তাদের এই অধঃপতন দেখার মতো। ওই ফুটেজেই এক সাংবাদিককে বলতে শুনলাম, চিৎকার করে তিনি বলছেন, সঞ্জয়কে প্রশ্ন করছেন, সঞ্জয় তুমি তো নির্দোষ, তাহলে ওরা তোমাকে ফাঁসালো কেন? সত্য সে লুকাস, কি বিচিত্র এই জীব সাংবাদিক। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ভাবতে থাকুন।
আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।